আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। জানিয়ে দিব দুর্বল রাশির সর্বশেষ আপডেট এবং ড্রাফটের পরে দুর্বল রাশি এখন পর্যন্ত কতজন বাংলাদেশি প্লেয়ারকে তাদের দলে ফিরিয়েছে এবং সেই সাথে কতজন বিদেশি প্লেয়ারকে তাদের দলে ফিরিয়েছে এবং নতুন করে কোনো বাংলাদেশি প্লেয়ারকে তারা দলে ফেরাবে কিনা এবং সেই সাথে নতুন করে কতগুলো বিদেশি প্লেয়ারের সাথে তারা কন্ট্রাক্ট করছে, এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেবো দুর্বল রাশির সর্বশেষ আপডেট কি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে আগামী 30শে ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের 11তম আসর মাঠে গড়াবে এবং গত 14 অক্টোবর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে দুর্বল রাশির স্কোয়াডের দিকে যদি আমি তাকাই তাহলে সেই স্কোয়াডে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু নিয়ে এখনো বাকি আছে এবং অনেক পজিশনে কিন্তু তাদের প্লেয়ার নেওয়ার একটা সুযোগ আছে, যেহেতু তারা ড্রাফটের মধ্যে মাত্র 2জন বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছিল। সো এখনো কিন্তু তাদের দলে হিউজ একটা বিদেশি প্লেয়ার নেওয়ার একটা সুযোগ আছে এবং বাংলাদেশি 3জনকে তারা দলে ফিরিয়েছে এবং সেই বাংলাদেশি 3জন হচ্ছেন আসাদুজ্জামান পায়েল, ইমরানুজ্জামান এবং সেই সাথে মিজানুর রহমান এবং একমাত্র বিদেশি প্লেয়ার যাকে ড্রাফটের পরে দুর্বার রাশি দলে ফিরিয়েছেন তিনি হচ্ছেন ওমানের ক্রিকেটার বিলাল খান। সো এই হচ্ছে দুর্বার রাশি এখন পর্যন্ত ড্রাফটের পরে মাত্র 4জন ক্রিকেটার তাদের দলে ফিরিয়েছে এবং তাদের স্কোয়াডের দিকে যদি আপনি তাকান তাহলে কিন্তু আরও অনেক দেশি ক্রিকেটার এবং অনেক বিদেশি ক্রিকেটার নেওয়ার কিন্তু একটা সুযোগ আছে। সো এখন পর্যন্ত দুর্বার রাশি যেসব বিদেশি প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট করছে এর মধ্যে মোহাম্মদ হ্যারিস, ফখর জামান, বেনি হাওয়েল, টম ব্রুস, সেই সাথে অ্যালেক্স রসের কথাও কিন্তু শোনা যাচ্ছে। এই হচ্ছে বিদেশি প্লেয়ারদের লিস্ট। এরপরে যদি দেশিদের কথা বলি তাহলে আমরা খুব সম্ভবত ফরহাদ রেজা, যিনি হচ্ছেন রাজশাহী ডিভিশনের হয়ে এনসিএল টি20তে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। সো তার সাথেও কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, যদিও সেটা এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে, বাট এখন পর্যন্ত তার সাথে ওইভাবে খোলাখুলি কোনো আলাপ আলোচনা চলেনি, বাট মোটামুটি কথাবার্তা হচ্ছে। সো এখন যদি আমি বিদেশি প্লেয়ারদের কথা বলি, যেসব বিদেশি প্লেয়ার দুর্বার রাশির হয়ে খেলতে পারে বা দুর্বার রাশি কর্তৃপক্ষ যাদের সাথে এখন পর্যন্ত কন্ট্রাক্ট করেছে এর মধ্যে সর্বপ্রথম যে নাম সেটা হচ্ছে মোহাম্মদ হ্যারিস, পাকিস্তানি ক্রিকেটার। তিনি হচ্ছেন মূলত টপ অর্ডার ব্যাটসম্যান এবং আমি যদি দুর্বার রাশির স্কোয়াডের দিকে তাকাই তাহলে আপনি দেখবেন যে দুর্বার রাশির টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু অনেক একটা জায়গায় গ্যাপ রয়েছে। সেখানে যদিও টপ অর্ডার হিসেবে এই মুহূর্তে 3জন ক্রিকেটার আছে, এর মধ্যে জিসান আলম, ইনামুল হক বিজয় এবং সেই সাথে মিজানুর রহমান। এখন কথা হচ্ছে জিসান আলম তিনি অনেক ইয়াং একজন ক্রিকেটার, এত বড় একটা টুর্নামেন্টে তিনি কতটা ভালো ক্রিকেট খেলতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই সাথে আনামুল হক বিজয় তিনি কিন্তু টি20তে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারছেন না রিসেন্টলি, এবং মিজানুর রহমানের উপর আসলে দুর্বার রাশি কতটুকু ভরসা রাখতে পারবে সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। সো দুর্বার রাশি কিন্তু একটা অথবা দুইটা তাদের ওপেনিং ব্যাটসম্যান অথবা টপ অর্ডারে খেলা ব্যাটসম্যান কিন্তু তাদের দলে দরকার আছে। সো তারা ফখর জামানের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে হ্যারিসের সাথেও কিন্তু তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তবে ফখর জামান যেহেতু আইএল টি20-র একটা দলের সাথে তার চুক্তি আছে, সো তিনি হয়তো ফুল সিজন খেলতে পারবে না, হয়তো প্রথম শুরুর দিকে হয়তো 3 থেকে 4টা ম্যাচ খেলার জন্য একটা অফার তাকে দেওয়া হয়েছে। এখন সেই অফারটা গ্রহণ করেছে কিনা এবং যতগুলো বিদেশি প্লেয়ারের সাথে কথা বলেছে এই নিয়ে দুর্বার রাশির ম্যানেজার মেহরাব হোসেন অপি তিনি কথা বলেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে কন্ট্রাক্টগুলো এখন প্রায় শেষের দিকে, শুধুমাত্র তারা অফিসিয়াল ঘোষণা দেওয়াটা বাকি রেখেছে, বাট এখন পর্যন্ত সেই অফিসিয়াল ঘোষণা কিন্তু আসেনি। এবং ফখর জামান যেহেতু মাত্র 3 থেকে 4টা ম্যাচ খেলবে, আমার মনে হয় না তাকে দুর্বার রাশি আসলে দলে ফেরাবে। যদি দলে ফেরাই তাহলে সেটা দুর্বার রাশির জন্য ভালোই হবে, বাট আমার মতে দলে না বেরোনোটাই ভালো হবে, কারণ একটা প্লেয়ারকে যখন আপনি দলে ফেরাবেন সেই প্লেয়ারটা 3-4টা ম্যাচ খেলার পরে চলে যাবে, তখন কোচের জন্য সেই প্ল্যানটা করা বা ওই প্লেয়ারের যে একটা শূন্যস্থান সেটা পূরণ করা কিন্তু একটা দলের জন্য অনেক বড় একটা কঠিন কাজ হয়ে যায়, এবং সেটা যদি বিপিএলের মতো একটা ফ্রাঞ্চাইজি টি20 টুর্নামেন্টে হয়। সো এই কাজটা করা আমার মতে মোটেও ঠিক হবে না। সো এর জায়গায় যদি মোহাম্মদ হ্যারিসকে বেশি অ্যাপ্রোচ করে বা বেশি টাকা অফার করে তাহলে কিন্তু মোহাম্মদ হ্যারিস দুর্বার রাশির হয়ে খেলবে এবং মোহাম্মদ হ্যারিস টি20তে দুর্দান্ত একজন ব্যাটসম্যান, তিনি একই সাথে উইকেট কিপার এবং একই সাথে টপ অর্ডার ব্যাটসম্যান। সো তাকে যদি দুর্বার সেই দলে নিতে পারে তাহলে কিন্তু সেটা দুর্বার রাশির যে টপ অর্ডার ব্যাটসম্যানগুলো আছে তাদের সংখ্যাটাও বেড়ে যাবে এবং সেখানে ভালো একটা ভারসাম্য কিন্তু খুঁজে পাবে। সো এরপর যদি আমি টম ব্রুস এবং অ্যালেক্স রসের কথা বলি, যদিও অ্যালেক্স রসের কথাটা এখন পর্যন্ত কেউ খোলাখুলি বলতে পারতেছে না বা কেউ এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে কথা বলেনি, বাট আমরা বিশ্বস্ত একটা সূত্র থেকে জানতে পেরেছি যে দুর্বার রাশি অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে দলে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গত আসরে দুর্দান্ত ঢাকার হয়ে অ্যালেক্স রস অনেক ভালো ক্রিকেট খেলেছে। সো এরপরেই মূলত তিনি বিপিএলে দলগুলোর নজরে আসে এবং অ্যালেক্স রসের সাথে দুর্বার রাশি কর্তৃপক্ষ অনেকবারই কথাবার্তা বলেছে, তাদের সাথে চুক্তিটাও মেবি হয়ে যাবে। যদি না হয় সেটা অন্য যে কোনো একটা কারণে নাই হতে পারে, বাট এখন যতটুকু আমাদের কাছে নিউজ আছে অ্যালেক্স রসকে মিডল অর্ডারে খেলানোর জন্য তাকে মূলত দলে নেওয়ার একটা পরিকল্পনা করছে এবং সেই সাথে টম ব্রুজের সাথেও কিন্তু তারা কথাবার্তা বলছে। টম ব্রুজ যদিও গত আসরে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ক্রিকেট খেলেছেন এবং প্রায় 230-এর বেশি রান নিয়েছে, প্রায় 128 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সো
তিনিও কিন্তু দুর্দান্ত একটা চয়েস হবে। এবং দুর্বার রাজশাহীর যদি মিডল অর্ডারের দিকে তাকান তাহলে সেখানে খুব একটা ভালো অপশনস নেই। সেখানে আপনি হয়তো পাবেন সাব্বির হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং সেই সাথে আকবর আলীর মতো ক্রিকেটার কিন্তু সেখানে পাচ্ছেন। এবং নির্ভরযোগ্য যদি কোনো বিদেশি প্লেয়ার সেখানে পান তাহলে কিন্তু সেটা দলের জন্য অনেক বেশি ভালো হবে। এবং সেই ক্ষেত্রে টম ব্রুস অথবা অ্যালেক্স রসের যে কোনো একজনকে দুর্বার সে তোর দলে ফেরাবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরপরে আমি যদি তাদের পেস বোলিং লাইন আপে এবং সেই সাথে স্পিন বোলিং লাইন আপের দিকে যাই, অর্থাৎ পেস বোলিং লাইন আপে এই মুহূর্তে 3জন পেসার আছেন যারা আসলে একাদশে সুযোগ পাওয়ার মতো। এর মধ্যে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম এবং সেই সাথে বিলাল খান। আমি তো আগেই বললাম ওমানের ক্রিকেটার, গত বছরে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রায় 15টা উইকেট নিয়েছেন এবং সেরা উইকেট টেকার তালিকা যে 5জন সংক্ষিপ্ত তালিকায় তিনি কিন্তু ছিলেন। এবং এই সিদ্ধান্তটাও দুর্বার রাজশাহীর জন্য অনেক ভালো। এবং বিলাল খান তিনি শুরুর দিকে বা মিডল ওভারে অথবা ডেথ ওভারে খুব ভালো বল করে থাকেন। এবং সেই সাথে তাসকিন আহমেদের ব্যাপারে নতুন করে কোনো কিছু বলার নেই এবং শফিলের ব্যাপারে নতুন করে কোনো কিছু বলার নেই। এবং বাকি যে পেসার আছে এর মধ্যে এস এম মেহরাব হোসাইন এবং সেই সাথে আমরা যদি বলি তাহলে মহর শেখ, তাদেরকেও দিয়ে কিন্তু একটা কাজ চালানো যাওয়ার মতো একটা অবস্থাতে আছে এবং তারাও মোটামুটি এনসিএল টি20তে ভালো বল করে যাচ্ছেন। এবং সাব্বির হোসাইন যিনি মূলত টপ অর্ডার ব্যাটসম্যান, তিনি অনডাউনে ব্যাট করতে পারেন এবং সেই সাথে বলটাও করতে পারেন। সো দুর্বার রাজশাহীর জন্য কিন্তু পেস বোলিং যে অ্যাটাকটা সেটা কিন্তু আসলে অনেকগুলো অপশনস আছে এখন পর্যন্ত, কিন্তু তাদের যে স্পিন ডিপার্টমেন্ট সেখানে কিন্তু একটু ঘাটতি আছে। শুধুমাত্র সেখানে সানজামুল ইসলাম, বাকি যে স্পিনার আছে এইসব স্পিনারদের আসলে খুব একটা ভালো করার একটা সুযোগ খুব একটা পাবে না। কারণ আমি জানি যে সানজামুল ইসলাম লাস্ট অনেক দিন আগে তিনি ন্যাশনাল টিমে খেলেছেন, প্রায় 2017-18 দিকে তিনি লাস্ট ন্যাশনাল টিমে খেলেছেন। এরপরে কিন্তু তিনি ন্যাশনাল টিমের আশেপাশেও নেই এবং সেই সাথে তিনি এনসিএল টি20-র যে একটা স্কোয়াড রাজশাহী ডিভিশনে সেখানেও কিন্তু তার নামটা আপাতত নেই। সো সেখানে তাদের কিন্তু একটা স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়ানোর জন্য কাজ করতেই হবে। সো এখানে আমি সবচেয়ে ভালো যে অপশনসটার কথা বলবো সেটা হচ্ছে ইমাদ অসীম। যদিও ইমাদ অসীম রিসেন্টলি তিনি টি20 তার ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকে তিনি দ্বিতীয়বারের মতো অবসর নিয়েছেন এবং তার আইএল টি20 একটা দলের সাথে চুক্তি আছে। আমি জানি না তাকে আসলে দলে নিতে পারবে কিনা। যদি দলে নিতে পারে, ফুল সিজনের জন্য খেলাতে পারে, তাহলে কিন্তু সেটা অনেক ভালো একটা কাজ হবে। এবং সেই সাথে তাদের যে পেস বোলিং অলরাউন্ডার সেটাও কিন্তু একটা জায়গা ফাঁকা আছে। এবং এই স্কোয়াড যদি আপনি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনি পেস বোলিং অলরাউন্ডার কিন্তু খুব একটা ভালো পাবেন না। সেখানে হয়তো লাহিরু সামারাকোনকে আপনি দেখতে পাবেন অথবা সাব্বির হোসেনের কথা আসবে, কিন্তু এদেরকে দিয়ে আসলে সেই কাজটা হবে না যেই কাজটা একটা প্রপার পেস বোলিং অলরাউন্ডার করতে পারবে। এর জন্য হয়তো দুর্বার রাজশাহী যার সাথে কথাবার্তা বলেছেন তিনি হচ্ছেন বেনি হাওয়েল, এবং বেনি হাওয়েলের সাথে তাদের কন্ট্রাক্টটা এখন কোন পর্যায়ে আছে সেটা কিন্তু আমরা জানি না। তবে কিছুদিন আগে গণমাধ্যমে এসেছিল বেনি হাওয়েলের সাথে প্রায় 99% চুক্তি হয়ে গেছে, শুধুমাত্র তার সাথে কনফার্মেশন হওয়ার জন্য তারা ওয়েট করতেছে। বাট এখন পর্যন্ত কিন্তু দুর্বার রাজশাহী কোনো ধরনের কোনো সারা শব্দ দেয়নি, বা এখন বর্তমানে দুর্বার রাজশাহীর ফেসবুক পেজে ঢুকলেও কিন্তু আপনি খুব একটা নিউজ আপনি পাচ্ছেন না বা পাবেন না। সো এখন পর্যন্ত দুর্বার রাজশাহী তাদের দলে যে বাংলাদেশি একজন প্লেয়ারের কথা বলেছে যে তারা দলে বেরোনোর চেষ্টা করে যাচ্ছেন, তিনি হচ্ছেন ফরহাদ রেজা। চলমান এনসিএল টি20তে ফরহাদ রেজা তিনি একটা ম্যাচে দুর্দান্ত ব্যাট অ্যান্ড বলে ভালো খেলেছেন। এবং দুর্বার রাজশাহী যে টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু সবসময়ের জন্য একটা কথা বলেছেন যে আমরা ফ্রাঞ্চাইজি ওনারশিপ নেওয়ার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে দেশি ক্রিকেটার আছে তাদেরকে আসলে প্রমোট করার জন্য মূলত এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ করা। সো তারা কিন্তু অলরেডি তাদের দলে, অর্থাৎ দুর্বার রাজশাহী দলে যদি আপনি দেখেন তাহলে শফিল ইসলাম তিনি বগুড়ার ছেলে, রাজশাহী বিভাগের মধ্যে পড়ে। দেন আসাদুজ্জামান পায়েল তিনিও রাজশাহীর ছেলে, মিজানুর রহমান তিনিও রাজশাহীর ছেলে, সানজামুল ইসলাম তিনিও রাজশাহীর ছেলে। সো মোটামুটি বলতে গেলে দুর্বার রাজশাহীর যে টিমটাতে এখানে কিন্তু লোকাল অনেকগুলো ক্রিকেটার অলরেডি আছে। সো এর মধ্যে যদি ফরহাদ রেজাকে তারা দলে ফেরাতে পারে তাহলে কিন্তু দলের জন্য অনেক ভালো একটা কাজ হবে। এবং সেই সাথে ফরহাদ রেজাকে নিয়ে হয়তো অনেকে আন্ডার এস্টিমেট করতে পারবে, কিন্তু আপনি তার ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স যদি দেখেন তাহলে কিন্তু তাকে সবসময়ের জন্য আপনি এগিয়ে রাখবেন। এবং ফরহাদ রেজা তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে অনেকবারই সুযোগ দেওয়া হয়েছে, তিনি ন্যাশনাল টিমে খুব একটা ভালো না খেললেও তিনি কিন্তু ঘরোয়া লিগে একদম লিজেন্ড একজন প্লেয়ার। এবং চলমান এনসিএল টি20তে তিনি কী ধরনের পারফরমেন্স করছে সেটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। এবং সেই সাথে দুর্বার রাজশাহীর স্কোয়াডে যে কয়জন প্লেয়ার এনসিএল টি20তে খেলছেন এর মধ্যে জিসান আলম, আকবর আলীর কথা যদি বলি বা সাব্বির হোসেনের কথা বলি অথবা মহশেকের কথা বলি, সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এর মধ্যে আমি যদি জিসান আলমের কথা বলি তাহলে জিসান আলম অলরেডি তিনি টুর্নামেন্টের হাইস্ট রান গেটার হয়ে গেছেন। তিনি 204 রান করেছেন 4টা ইনিংসে, এর মধ্যে একটা 100 আছে, 2টা 50 আছে। এরপর আমি যদি বলি আকবর আলীর কথা, এবং আকবর আলী 4 ম্যাচে 132 রান করেছেন এবং তার স্ট্রাইক রেট প্রায় 168 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। এবং সেই সাথে সাব্বির হোসাইন তিনি এখন পর্যন্ত 4 ম্যাচে 124 রান করেছে। এবং সো এরপরে বাকি যে প্লেয়ারগুলো আছে মহশেক বা আরও যারা আছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। সো এটা কিন্তু দুর্বার রাজশাহীর জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সেই সাথে দুর্বার রাজশাহীর যে স্কোয়াড সেই স্কোয়াডের দিকে যদি আপনি তাকান তাহলে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু রাজশাহী ডিভিশনের হয়ে এনসিএল টি20 খেলছে। সো এটা কিন্তু রাজশাহীর
টিমের জন্য অর্থাৎ দুর্বারাসের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে, কারণ একটা দল অনেকদিন হলো একসাথে টি-20 ম্যাচ খেলছে এবং সেটা থেকে এবং এনসিএল টি-20 শেষ করে তারা একদম বিপিএল খেলতে যাবে। সো এটা কিন্তু দুর্বারাসের জন্য অনেক ভালো কিছু হবে এবং এখন পর্যন্ত এই ছিল দুর্বারাসের সর্বশেষ আপডেট।